ওকে, নইলে রেল ভাড়া জমাবো কি করে? নইলে রেল ভাড়া জমাবো কি করে? কি করে? এত ছোট। গল্পটি আমরা নিয়েছি মানুষ থাকলে ভূত থাকে বই থেকে। বইটির সত্য দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড দ্বারা সংরক্ষিত। একটি দলিল যা কখনো লেখা হয়নি, একটি সত্য যা কেউ উচ্চারণ করতে পারেনি, আর এক অদৃশ্য উপস্থিতি যা নিজের অধিকার ছাড়তে রাজি নয়। অন্ধকারের ভেতরে লুকিয়ে থাকা রহস্য, অজানা আতঙ্ক আর শিহরণ জাগানো এক অভিজ্ঞতার জন্য প্রস্তুত হয়ে যান। দ্য ভয়েস ব্যাংক নিয়ে এসেছে প্রখ্যাত লেখক অচিন্ত কুমার সেনগুপ্তর লেখা অলিখিত দলিল। সন্ধে হতেই কুয়াশা। স্টিমার 2 ঘন্টার ওপরে লেট। পারে দাঁড়িয়ে আছে ট্রেন। ছাড়বার সময় কখন উতরে গেছে, কতক্ষণ আর দাঁড়ায় ঠিক নেই। কিন্তু কি আশ্চর্য, একটাও কুলি নেই। তেমন হাঁকডাক শোরগোল পর্যন্ত শোনা যাচ্ছে না। ব্যাপারটা কি? হ্যাঁ, সিঁড়ি দিয়েছে কখন? একে একে নেমে যাচ্ছে যাত্রীরা, অথচ যেটিতে কুলির টিকিটাও দেখা যাচ্ছে না। এ কি, কুলি আসবে না? নিজের মনে রাজীবাবু প্রশ্ন করে উঠলেন। আসবে আসবে, পাশ থেকে বললে কে একজন লোক। আর নিজের মাল নিজে হাতে করে যারা যেতে পারছে তাদের আগে নামার পালা। তারা নেমে গেলেই দূর দাঁড় করে এসে যাবে কুলির দল। ওদের সর্দার ওদেরকে ঠেকিয়ে রেখেছে, ওই দেখুন ওই গেটের কাছে। রাজীবাবু ভাবলেন, একটা তো সুটকেস আর বিছানা, নিজেই নিয়ে যাবেন নাকি হাতে করে? পরক্ষণই ভাবলেন, এত আমিরি করে ফার্স্ট ক্লাসে এসে এখন কুলিগিরি করবেন? এটা ভালো দেখায় না। কুলি এসে পড়লেই বাকি, যা হাঁকে আজকাল বেটারা। রেলিং ধরা পাশের লোকটা আবার টিপ্পনি কাটল। লোকটাকে রাজীবাবুর মোটেই পছন্দ হচ্ছে না। কান পর্যন্ত গোঁফ, কেমন যেন দুশ্মনের মতো চেহারা। যাচ্ছে তো 3rd ক্লাসে, একেবারে দাঁড়িয়েছে সে ফার্স্ট ক্লাসের গা ঘেঁষে। কি মতলব কে জানে? রাজীবাবু বুকের ওপর হাত রাখলেন। না, ঠিক আছে। অফিসের জরুরি কাজে রাজীবাবু কলকাতা চলেছেন, সঙ্গে একটা সাংঘাতিক দলিল। স্বহস্তে পৌঁছে দিয়ে আসতে হবে, এই হুকুম হয়েছে তার উপর। শার্টের বুক পকেটে দলিলটা আছে। বেশি সাবধান হওয়ার জন্য শার্টটা উল্টো করে পরা, তার উপর গলাবন্ধ পুল ওভার, তার উপরে কোট ওভারকোট। শীত কিংবা চোর কেউ ছুতে পারবে না তাকে। একটু যদি দেরি করতে পারেন সস্তায় মিলে যেতে পারে 2-1 জন। কুঁফো লোকটা আবার টিপ্পনি কাটল। রাজীবাবু সরে গেলেন। দূরদার করে এসে পড়েছে কুলির দল। এদিকে বাবু, এদিকে। না বললেও আসতো প্রথমে এই ফার্স্ট ক্লাসের দিকেই। এখানেই খোঁচাখুচি কম, দরাদরির দরকার হয় না, ভারী হাতে বকশিস মেলে। হ্যাঁ, কত নিবি? ইন্টার ক্লাসে অভ্যাস ছাড়তে পারেননি এখনো রাজীবাবু। 5 সিকে। এই হালকা একটা সুটকেস আর বেডিং 5 শিখে ডাকাতি শুরু করেছিস আজকাল? নে, 4 আনা পাবি। সেসব দিন আর নেই বাবু, এখন 1 মাথা 1 টাকা। কুলিটা ঘাড় মোটা করে রইল। না, ট্রেন আজ ধরা যাবে না। যা থাকে অদৃষ্টে। বিছানা বগলে চেপে ডান হাতে সুটকেস নিয়ে নিজেই চলে যেতে পারবেন। স্বাবলম্বী হবার মতো সুখ নেই সংসারে। সেই নিজেই যদি মোট বইবেন, তবে এত দেরি করতে গেলেন কেন? প্রথম ধাক্কাতেই তো নেমে যেতে পারতেন। এত দেরি করে ফেলে এখন ফের কুলি না নেওয়ার কোনো মানে হয় না। কিন্তু ট্রেন ওদিকে ছাড়ে। হঠাৎ ক্যাবিনের পাশে কাতর চেহারার একটা ছেলের দিকে নজর পড়ল রাজীবাবুর। বয়স 12-13, রোগা কঙ্কালসার চেহারা, পরনে একটা টেনি, গায়ে একটা ছেঁড়া খোঁড়া আঁচড়ানো খুবলানো জামা।
দেহটা এতটা শীর্ণ ও কুঞ্চিত, যার পরে আর শীতবোধ আর ক্ষুধাবোধ কিছুই থাকতে পারে না। ভিক্ষে না করে মোট বইতে পারিস না? ধমকে উঠলেন রাজীবাবু। ছেলেটা ভয়ে ভয়ে বললে, ভিক্ষে করি না আমি। কুলি তুই বোঝানিস? রাজীবাবু উৎসাহিত হয়ে উঠলেন। খবরদার নরোত্তম। যে কুলিটা মাল ধরেছিল সে চোখ পাকিয়ে উঠল। নিশ্চয়ই মাল তোমার হাত ধরা, আমি কথাই কইব না। আচ্ছা বাবু, 1 টাকাই দেবেন। বকশিস যদি না দেন কি আর করি বলুন, চলুন। কুলিটা নিচু হলো মাল তুলতে। রাজীবাবু দৃঢ় কণ্ঠে বললেন, না। কুলিটা নরোত্তমের দিকে জ্বলন্ত চোখে ঘুষি পাকিয়ে চলে গেল। রাজীবাবু নরম গলায় জিজ্ঞাসা করলেন, তুই কুলি? কুলি নয় বাবু, আমি মুটে। সংক্ষেপে ইতিহাসটা সেরে নিল নরোত্তম। সে ঘাটের কুলি নয়, সে বাইরের কুলি, মানে সর্দারের তাঁবুতে যেসব কুলি থাকে সে তাদের দলের নয়, সে ভিন্ন গোষ্ঠীর। সে ছুটো উটকো, কুলিতে সে কুলিন নয়। তাই ও সব মার্কা মারা কুলির সঙ্গে সে আসতে পারে না। অনেক দেরি করে লুকিয়ে চুরিয়ে অনেক পাহারা ডিঙিয়ে আনাজ কানাজ দিয়ে তাকে ঢুকতে হয়। যে মাল ঘাটের কুলি হাত দেয় তাতে সে চোখ পর্যন্ত দিতে পারে না। যে মাল তাদের পরিত্যক্ত তাতেই তার দাবি চলতে পারে। কিন্তু তার জন্যে কে বসে থাকবে? কুলিন কুলিতে আমার দরকার নেই, কত নিবি বল চটপট। নরোত্তম হঠাৎ তার টেনির থেকে কতকগুলি পয়সা বার করলো। সিকি 2 আনি ডবল পয়সা। বাঁ হাতের চেটোর ওপর রেখে গুনতে লাগলো ডান হাতের আঙুল করে, সরিয়ে সরিয়ে 1-1টি করে। ওর সঙ্গে রাজীবাবুও গুনলেন 11.5 আনা। আর 10 পয়সা, আর 10 পয়সা হলেই আমার চলে যায়, তবেই আমি চলে যেতে পারি। ইতিহাস শোনবার আর সময় নেই। রাজীবাবু বললেন, আচ্ছা দেবো এখন 4 আনা। নরোত্তম টলতে টলতে বাক্স বিছানা তুলল মাথার ওপর। কি করছিস? দেখিস ফেলে দিস নে যেন। টালটা ঠেকিয়ে দিলেন রাজীবাবু। এর চেয়ে কত ভারী মোট নেই। তবে কিনা কাকা অসুখ হওয়ার পর থেকে আমাকে খালি খালি দেখতে যাচ্ছেন বলে। কে শোনে তার ইতিবৃত্ত? ভালোই ভালোই মালটা গাড়িতে তুলে দিলেই এই যাত্রার মতো নিশ্চিত। কে মাল বয়ে নিয়ে এসেছিল, ঘাটের কুলি না আঘাটের কুলি, কিচ্ছু যায় আসবে না। তেমনি বোধহয় এসে যায় না তিনি 1st ক্লাসে এসেছিলেন না 3rd ক্লাসে। গাংওয়ের মুখে ভীষণ ভিড়। থামতে হলো নরোত্তমকে। মোট মাথায় করে দাঁড়িয়ে থাকতে তার আপত্তি নেই, বরং এই ফাঁকে একটু কথা বলার সময় পাবে হয়তো। কথায় একটু সহানুভূতির ছোঁয়া পেয়েছে, অমনি ফুটে বেরোচ্ছে কথার তারাবাজি। অনেক কথা। এবার সে যেতে পারবে তার কাকার কাছে। এতদিনে তার ট্রেন ভাড়া জোগাড় হলো। কাকা যেখানে আছে জয়চণ্ডীপুরে আড্ডিদের ধানের গোলায় সে কাজ করে। সেখানকার রেলের ভাড়া 14 আনা। কাকার সেখানে ঘোরতর অসুখ, বাঁচবে না নাকি। তাকে দেখতে চাইছে একবার। সংসারে বাপ মা কেউ নেই, এই কাকাই তার সব কিছু। কাকির সঙ্গে রাগ করে চলে আসে সে এই শহরে আঘাটের কুলি হয়ে। কিন্তু যেই খবর পেয়েছে কাকা যায় যায় অসুখ, তাকে দেখতে চায়, সেই থেকে তার খাওয়া নেই আজ 4 দিন। ভাঙা ভাঙা শুনছিলেন রাজীবাবু। কোনোটা কানে ঢুকছিল, কোনোটা ঢুকছিল না। হঠাৎ শেষের কথায় তিনি চমকে উঠলেন। না খেয়ে আছিস 4 দিন? না হলে রেল ভাড়ার কি হবে? খেতে পাই না শুনলে লোকে 2-4 পয়সাও দিতে পারে, কিন্তু রেলে চড়ে জয়চণ্ডীপুর যাব শুনলে লোকে টিটকিরি করে। তক্তার পথটা খানিকটা হালকা হয়েছে। নরবরে ঘাড়ে চলতে চলতে নরোত্তম বললে, খেতে পাই না বললে আজকাল কেউ পয়সা দেয় না। তারা বলে দুর্ভিক্ষ সব দিকে। ভারতের দুর্ভিক্ষ আর কোথায়? তুই যে এখনো সাবেক কথাই বলছিস, সবাই ঠাট্টা করে। তাই তো পেটের খিদের কথা কাউকে বলিনি হুজুর। পড়ি মুড়ি করে দিনরাত কুলিগিরি করছি, ঘাটের কুলে ছাড়া মাল ধরছি। 4 দিনে মুটি 11.5 আনা হয়েছে। 14 আনা হলেই আমি চলে যাব, কাকার চোখ বুঝবার আগে। সে কি কথা? রাজীবাবু বললেন অন্য মনস্কের মতো।
আগে খাওয়া পরে অন্য সব। খেয়ে নিয়ে গায়ে জোর পেলে চাই কি? ওই 14 আনার রাস্তা তুই তো হেঁটেই মেরে দিতে পারিস। লোকে তো কত চালাকি ফিকিরি করেও এই গাড়ি এই কামড়া, এই যে টিকিট লাগানো আছে। মাল তুলে দিল নরোত্তম। তারপর অন্ধকারে হঠাৎ কোথায় অদৃশ্য হয়ে গেল। বিছানাটা পেতে নিয়েই রাজীবাবু তাকিয়ে দেখলেন নরোত্তম নেই। বুকের উপর হাত রেখে দলিলের খাঁজটি অনুভব করতে পারলে না। দেখলেন স্টিমারের সেই গুঁফো লোকটা প্ল্যাটফর্মে পাইচারি করছে। সর্বনাশ হয়েছে তাহলে। ওই আঘাটের কুলিটাই তাহলে ওর সাকরেত। কিন্তু ভোজবাজিতে দলিল উবে যেতে পারে নাকি কাপড়ের পাহাড় ভেদ করে? গাড়িতে উঠে একের পর এক জামা খুলে দেখতে লাগলেন রাজীবাবু। না, ঠিকই আছে দলিল। শার্টটা উল্টো করে পড়েছেন বলে বুকের ওপর হাত রাখা উচিত ছিল তার ডান দিকে, বাঁ দিকে নয়। কিন্তু ভাড়া না নিয়ে কুলি ছোঁড়াটা হঠাৎ হাওয়া হয়ে গেল কোথায়? ও ওই কি জানি জয়চণ্ডীপুরের টিকিট কিনবে না? পুরো পয়সা কই ওর কাছে? নিশ্চয়ই কোনো সূক্ষ্ম মতলব আছে ওই গুম্ফবানের। তখন থেকে হাঁটছে প্ল্যাটফর্মে আর চোখে তাঁরই দিকে তাকাচ্ছে। কাছ দিয়ে গার্ড যাচ্ছিল। রাজীবাবু জিজ্ঞাসা করলেন, আচ্ছা দাদা, কত দেরি আর ছাড়বার? এই গাড়িটা 42-এ ছাড়বে। মনে মনে হাসলেন রাজীবাবু। নেমে পড়লেন ব্ল্যাকআউটের স্টেশনে। তাকাতে লাগলেন এদিক ওদিক। নরোত্তমের সন্ধানে নয়, রেস্টুরেন্টের সন্ধানে। ভয় নেই, ঠিক সময় ঠিক হাজির হবে নরোত্তম। খাবার অর্ডার দিলেন। কি অসম্ভব দাম! তবু ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার হয়ে ডিনার না খেয়ে নিলে মান থাকে না। সর্বনাশ! এই গুঁফো লোকটাও আর একটা টেবিলে খেতে বসেছে। বুকের ঠিক জায়গায় হাত রাখলেন রাজীবাবু। না, ঠিক আছে দলিল। আরও একজন খেতে বসেছে স্টিমারের হোটেলে। সবচেয়ে রদ্দি ও সস্তা সেই খাবার। তারই দাম 8 আনা। শুধু ভাত, ডাল আর একটা ঘ্যাঁট। একটা মাছের টুকরো কত? এই 2 আনা। দাও, দিয়ে দাও। যা তাকে বড়াতে খেয়ে নি। আগে খাওয়া পরে অন্য সব। আর ওই টকটা কত করে? হাতা 6 পয়সা করে। সব মিলে 11.5 আনাই হলো। চেটে পুটে ঢাক করে খেয়ে ফেলল নরোত্তম। ইঞ্জিন এসে গেছে গাড়িতে, গলগলিয়ে ধোঁয়া ছাড়ছে। টিকিট কিনলো আর কই নরোত্তম। তবে কি যাবে না সে জয়চণ্ডীপুরে? ভুলে গেছে সে তার কাকাকে? সে কি এখন ঘুমোবে নাকি? যদি সে খোড়া হতো, লাঠি চেপে চেপে ভিক্ষে করতে করতে চলে যেত রেলে চেপে। যদি কানা হতো, যেত হাড়ি বাজিয়ে গান করতে করতে। যদি ফেরিওয়ালা হতো, দাঁতের মাজন আর হাজি পাউডারের ওষুধ বিক্রি করতে করতে। ভিক্ষুকের ছাড়পত্রও তার নেই তার ফেরিওয়ালার লাইসেন্স। সে এই জীবনের আঘাটের কুলি। গাড়ি ছাড়ে তবুও নরোত্তম এলো না তার পয়সা চাইতে। রাজীবাবু চিন্তিত হলেন, এ কি নতুন ষড়যন্ত্র নাকি? গাড়ি ছেড়ে দিল। আলো নিভিয়ে ওভারকোটের ওপর লেপ চাপা দিয়ে রাজীবাবু শুয়ে পড়লেন। হু হু করে গাড়ি চলছে। ঘুমোবেন না করে ঘুমিয়েই পড়লেন রাজীবাবু। কতদূর চলে এসেছেন কে জানে। হঠাৎ তার ভয়ানক শীত করতে লাগলো। যার যত কাপড় তার তত শীত। বুঝলেন গা থেকে লেপটা নিচের দিকে মেঝের ওপর লুটিয়ে পড়েছে। শুধু লুটিয়েই পড়েনি, লেপটা সরে যাচ্ছে আস্তে আস্তে। সরে যাচ্ছে বেঞ্চের নিচের দিকে। দস্তুর মতো হাঁটতে চলতে নড়তে চড়তে শুরু করেছে। চোর চোর চোর, ডাকাত ডাকাত, মার্ডার মার্ডার! রাজীবাবু চেঁচাতে শুরু করলেন। কোথায় আলো, কোথায় অ্যালার্ম চেন? রাজীবাবু পাগলের মতো এলো পাথাড়ি ছোটাছুটি করতে লাগলেন। শিওরের কাছেই যে ঝুলন্ত অ্যালার্ম চেনটা নজরেই এলো না। চিরকাল ইন্টারে চড়েছেন। হাতড়াতে লাগলেন দরজার উপরের দেওয়ালটা। না, পেয়েছেন অ্যালার্ম চেন। টানতেই গাড়িটা থামলো না, থামলো আরও অনেকটা দূরে হেঁটে গিয়ে।
কিন্তু থামবার আগেই দরজা খুলে চলন্ত গাড়ি থেকে লোকটা নেমে গেছে কায়দা করে। লোকটা নেমে যেতেই রাজীববাবু নিঃসংশয় হয়ে আলো জ্বালতে পারলেন। সব জিনিস ঠিক আছে, কিন্তু তার দলিল? বুকে হাতড়ে দেখলেন সবই সমতল, কোনো খাজ নেই। এই আমার দলিল নিয়ে পালালো, ধরো 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 ধরো। সবাই ধরে ফেলল সহজেই। নরোত্তম শুয়ে আছে পুলের কাছে, মুখে রক্ত ওঠেনি, সদ্য খাওয়া ভাত উঠে এসেছে। না, ঠিক আছে দলিলটা। তাড়াতাড়িতে আবার পকেটের দিকভ্রম হয়েছিল তার। এই সেই ছোড়াটা চুরি করতে ঢুকেছিল আমার কামরাতে, লুকিয়েছিল বেঞ্চির তলায়, গা থেকে লেপ টেনে নিচ্ছিল, তাড়া করতেই লাফ দিয়েছে মরিয়ার মতো। নিয়েছে কিছু? না না, পারেনি নিতে। মানিব্যাগটা ছিল বালিশের ওয়ালের খোলে। হ্যাঁ, চোর ছাড়া আর কি। এই মস্ত বড় ট্রেনের সংসারে কেউ তার আপন নেই, কেউ তাকে চেনে না, চেনে বলে স্বীকারও করতে প্রস্তুত নয়। সঙ্গে তার একটা ফুটো পয়সাও নেই। কোথায় তার পাওনা আছে কিনা সে হিসেবেরও নিকাশ মেলে না কোথাও। এক কাজ করো তো, লাশ দিয়ে দাও সামনের স্টেশন মাস্টারের জিম্মায়। ফের চলল গাড়ি, কিন্তু রাজীববাবুর কেবলই সন্দেহ হতে লাগলো। তার দলিল আর অটুট নেই পকেটে, যা আছে তা শুধু শূন্য, সাদা কাগজ। এক এক করে জামা খুলে বার করলেন সে দলিল। ঠিক আছে, কিন্তু এ কি সাদা উল্টো পিঠে সব কি লেখা বাংলা অক্ষরে? কাঁচা আঁকা বাঁকা হরফে মনে মনে যেন স্পষ্ট পড়লেন, তুমি আমায় চোর বানিয়েছো। শুধু তাই নয়, তুমি আমার 4 আনা পয়সাও নিয়েছো চুরি করে। হঠাৎ থেমে পড়ল গাড়ি। স্টেশন জয়চণ্ডীপুর। এটাই সেই সামনের স্টেশন। এখানেই লাশ নামিয়ে দেয়া হলো স্টেশন মাস্টারের হেফাজতে। শুনছিলেন আজকের গল্প, প্রখ্যাত লেখক অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা অলিখিত দলিল। গল্প পাঠে রাজীববাবুর চরিত্রে এবং অন্যান্য চরিত্রে আমি তুহিন, কুলির চরিত্রে সৌরদীপ বটব্যাল, ভিড়ের চরিত্রে সৃঞ্জয় দে, সৌরদীপ বটব্যাল, তুহিন এবং রঞ্জিত মালিক, নরোত্তমের চরিত্রে মাস্টার নীলু। গল্পটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের পরিবার ও বন্ধু বান্ধবদের সাথে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও আসবো এমনই একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ভয়েস ব্যাংক। ওকে, নইলে রেল ভাড়া জমাবো কি করে? নইলে রেল ভাড়া জমাবো কি করে? কি করে? এত ছোট তুই বল, নইলে রেল ভাড়া জমাবো কিভাবে? কি করে স্যার? নইলে রেল ভাড়া জমাবো কিভাবে? নইলে রেল ভাড়া জমাবো কিভাবে? তুই দারুণ করছিস, তুই এইগুলো করেছিস, দারুণ করেছিস। তুই কি করে তা ছাড়, কিভাবে বল, কি করে বল, কি করে? ওকে, তো লাস্ট লাইন, তুমি আমাকে চোর বানিয়েছো, শুধু তাই নয় আমার 4 আনা পয়সাও নিয়েছো চুরি করে। তুমি আমায় চোর বানিয়েছো। আর বানিয়েছো কি? বানিয়েছো। 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 এটা একসাথে, তুমি আমায় চোর বানিয়েছো। তুমি আমায় চোর বানিয়েছো। শুধু তাই নয়। শুধু তাই নয়। আরেকবার। শুধু তাই নয়, আমার 4 আনা পয়সাও নিয়েছো চুরি করে। আমার 4 আনা পয়সাও নিয়েছো তুমি চুরি করে। এবার এই কথাটাই বলবি ভূত হয়, ঠিক আছে? এটা হচ্ছে ভূতের ডায়লগ বেসিক্যালি, ঠিক আছে? তোর রাগও হচ্ছে, অথচ তুই সেম মানে ভূতের কষ্ট, মানে তোর মার আগে তুই কষ্ট হচ্ছে। তুমি আমাকে চোর বানিয়েছো, শুধু তাই নয় আমার 4 আনা পয়সাও নিয়েছো চুরি করে। তুমি আমায় চোর বানিয়েছো। তাই নয়, তুমি আমার শুধু তাই নয়। শুধু তাই নয়, তুমি আমার 4 আনা পয়সাও নিয়েছো চুরি করে। গুড 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 গুড, হাত দে, হাত দে, থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের নীলু মাস্টার,
খুব সুন্দরভাবে রেকর্ডিংটা করলো, পুরোটা রেকর্ডিং হয়ে গেছে, আমি এখানে চপিং করেও নিয়েছি, আর বাকিটা রেকর্ড হচ্ছে। খুব সুন্দর করেছে, খুব সুন্দর, মানে কিউটি